যায় না। ও বলবে না আপনি তোকে নিয়ে হবে বললাম তুই বললি এখন তাহলে বলতে হবে আরে বুঝিনা বল বাতিলের পড়া আছে পাগল লাগি এই তো আরেকটা পড়া আছে আচ্ছা এগুলো দিনও গেছে ও তো মোটা মোটা মাত্রা ও যা ধারণা হয়ে গেছে ধারণা কোন হয়েছে ও হয়েছে তুই আর কি করেছিস আমি আর কি তো করেছি সিরিয়াস করেছি ওই আর কি ভেবেছে আমরা সিরিয়াস ভাবতে বলে আমি সিরিয়াস ওকে ভাবতে বলবো আই এম সিরিয়াস তুই সিরিয়াস কি বলেছিস না আমাদের ওটা বেশি মানে আমি আবার বলেছি সিরিয়াস মানে হাড়ি এবং 5 নাম্বার বলে ওই পোস্ট করব জিতে গেলে সিরিয়াসটা এই তি 5 টাকা আমি খাতে পারি নিজে বাঁচতে যে এই চ্যাপ্টারে 3টে অ্যাসিড আছে, 3টে অ্যাসিডের উৎপাদন পড়বো আমরা। আচ্ছা, এখানকার উৎপাদনগুলো যে শিল্প উৎপাদন, তোমাদের আগের বছর এই 3টে অ্যাসিড ছিল HCl, H3, H2SO4। এখানে 3টে অ্যাসিড আছে HCl, HNO3, H2SO4। হ্যাঁ, ওগুলো গ্যাস, এগুলো অ্যাসিড। ওগুলো 3টে আলাদা আলাদা, এগুলো সংকেত তো অ্যাসিডের। মানে বলতে লঘু সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 ওটা একবার 2 দেয় 4 দেয় ওই যে দুটো হাইড্রোজেন আর ওখানে একটা সালফেট আয়ন থাকে, তাই সালফেট মূলক থাকে, তাই কটা কি আছে ওই জন্য, কটা হাইড্রোজেন, কটা সালফার, কটা অক্সিজেন আছে বলে এরকম সংকেত লেখা হয়। হ্যাঁ, পূর্ণবাক্যে লিখবা, অসুবিধা কি আছে। আচ্ছা শোনো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রস্তুতি দেখো। আগের বছর যা পড়েছো সেগুলো ছিল কি সব অক্সিজেন, বিভিন্ন ধরনের গ্যাস প্রস্তুতি ছিল, কিন্তু এবছর কিন্তু অ্যাসিড প্রস্তুতি আছে। অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে অ্যাসিড প্রথমত ল্যাবে তৈরি করা হয় না, অ্যাসিড তৈরি করা হয় হচ্ছে শিল্পে, মানে হচ্ছে কারখানায় অ্যাসিড তৈরি হয়। সেটাই তো বলছি, বই বার করো 126 পেয়ে দেখো একটা ছবি দেওয়া আছে উপরের দিকে, বানাতে হয়। হ্যাঁ, কারখানায় অ্যাসিড বানাতে হয়, আটা ফ্যাক্টরি আটা বানায়, অ্যাসিড ফ্যাক্টরি অ্যাসিড বানায়, কম্পিউটার ফ্যাক্টরিতে কম্পিউটার বানায়, প্রিন্টার ফ্যাক্টরিতে প্রিন্টার বানায়, ফ্যান ফ্যাক্টরিতে ফ্যান বানায়, ঘড়ি ফ্যাক্টরিতে ঘড়ি বানায়, জামা ফ্যাক্টরিতে জামা বানায়, মোবাইল স্ট্যান্ড ফ্যাক্টরিতে স্ট্যান্ড বানায়, মার্কার ফ্যাক্টরিতে মার্কার বানায়, সবই ফ্যাক্টরি আছে। আর আমি যেটা করছি সেটা হচ্ছে মানুষের ফ্যাক্টরি, এখানে ছাগল তৈরি করা হয়, সবই ফ্যাক্টরি সিস্টেম। না না, তোমাদেরকে হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করার উপযোগী তৈরি করা হচ্ছে আর কি, তোমরা বেসিক জিনিসপত্র জেনে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে পারো, বিদেশে কি। আচ্ছা, এবার অ্যাসিড তৈরির জন্য দেখো সর্বপ্রথমে HCl এর শিল্প প্রস্তুতি দেওয়া আছে। দেখো একদম সাধারণ বেসিক কনসেপ্ট দেওয়া আছে। দেখো প্রথমে দেখো একটা প্রকোষ্ঠ আছে হলুদ কালার, দেখতে পাচ্ছ, তার নিচে দেখো একটা পাইপ ঢোকানো হয়েছে সাদা কালারের, ওর মধ্যে দিয়ে ক্লোরিন গ্যাস পাঠানো হয়, ক্লোরিন গ্যাসের সঙ্গে Cl2 হয়েছে। এই ক্লোরিন গ্যাস পাঠানো হলো, সঙ্গে সাইড দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠানো হয় H2। ওই প্রকোষ্ঠের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে দিয়ে তৈরি করে 2HCl। দেখো এই তো হলুদ, দেখো হলুদ কালারের পাইপ দিয়ে হাইড্রোজেন ঢুকছে আর সাদা কালারের পাইপ দিয়ে ক্লোরিন ঢুকছে, বুঝেছো? দেখো হয়েছে, তাহলে দুটো ঢোকার পরে তৈরি হলো কি HCl, কিন্তু এটা ছিল গ্যাস। HCl কি ছিল? গ্যাস ছিল। এবার এই HCl গ্যাসের উপর দিয়ে ঠান্ডা জল ফেলা হয়, HCl গ্যাসের উপর দিয়ে ঠান্ডা জল ফেলে, যেই জল ফেলা হয় HCl টা কি জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তারপরে এখান থেকে আমরা টোটালটা কি পাই? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথমত দেখো হিমকক্ষ দেওয়া আছে, দেখো পাইপে রোল করে দেওয়া আছে হিম, তার পাশে একটা জল, উপর থেকে ঠান্ডা জল পড়ে, এবার জলের মধ্যে গ্যাসটা কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। হ্যাঁ, না না, বুদবুদ গুলো কেন, ওগুলো পাথর। গ্যাস তো হয়েছে শীতল, এই সাদা কালারের পাইপ দিয়ে আসছে, পাথরের মধ্যে দিকে ঠান্ডা থাকে আর কি, মানে জল পড়লে কি বলতো ঝরঝর করে পড়বে, তো এক জায়গায় পড়বে,
পাথর দিয়ে বলে ছিটি 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 পড়বে। ওটা না, পাশেরটা ওটা হিমকক, ওটা ঠান্ডা, ওটা বরফ দিয়ে তৈরি, ঠান্ডা। ওখান থেকে যায় গ্যাস, যদি ঠান্ডা হয়ে যায়, তারপরে পাশে দেখো জল আছে, জলের মধ্যে গ্যাসটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, মিশে যায়। তো আমাদের বাড়িতে যে আমি যে বোতলগুলোর মধ্যে HCl নিয়ে আসি, ওটা কি জলের মধ্যে HCl মেশানো, ঠিক আছে। অরিজিনাল কি, ওটাই তো অরিজিনাল। না না, ওগুলো বাজারে কিনতে পাওয়া যায়, HCl পাওয়া যায়। যাই, আচ্ছা তাহলে এবার বলো তো, HCl তৈরির জন্য যে ক্লোরিন আর হাইড্রোজেনটা এলো, এটা কিন্তু বাতাস থেকে ধরো না, এটা একটা রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়। সেই রাসায়নিক বিক্রিয়ার নাম হচ্ছে কি, কাস্টনার কেলনার, কাস্টনার কেলনার। তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এই কাস্টনার কেলনার রাসায়নিক বিক্রিয়ায় যে ক্লোরিন আর হাইড্রোজেন তৈরি হয়, সেই ক্লোরিন আর হাইড্রোজেনকে শিল্পে ক্লোরিন আর হাইড্রোজেনের কাঁচামালের রূপে ব্যবহার করা হয়। আচ্ছা এবার হচ্ছে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। লে ব্ল্যাঙ্ক পদ্ধতি আমরা বাড়িতেও করতে পারি, কিছুই না, 2NaCl, 2 অনু খাদ্য লবণ হয়েছে, এর মধ্যে যদি আমি গাঢ় H2SO4 ঢেলে দিই, গাঢ় H2SO4 ল্যাবে পাওয়া যায়, আমার এখানে থাকে, বা স্কুল কলেজে থাকে, দিই। তোমাদের লেভেলে নেই কি, এটা তুমি বুঝতে পারবে না তো। আর ব্যাপারটা হচ্ছে কি বলতো, কতটা পরিমাণের মধ্যে কতটা নিতে হবে সেটা তো আমরা ক্যালকুলেশন করছি না, হবে না। না আমি জানি বলে কিছু নেই, এটা ক্যালকুলেট করার পরিমাপ আছে নির্দিষ্ট, নির্দিষ্ট পরিমাণে না নিলে হবে না কিছু, বুঝতে পেরেছো, হবে না। আমি তো বুঝতেই পারবো না যে ওর মধ্যে HCl আছে না অন্য কিছু আছে, তাই তো আবার সেই পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষা করার যন্ত্রপাতি কোথায়, বুঝতে পেরেছো। শর্টকাটে সবকিছু হয় না। হ্যাঁ বলো, বাড়িতে করা যায় যদি পরিমাপ করা যায়, তাহলে করা যাবে। দেখো 2NaCl এর মধ্যে যদি H2SO4 দিই, তাহলে তাপ দিই, তাহলে এই দুটোর মধ্যে বিক্রিয়া শুরু হবে। যে বিক্রিয়া শুরু হবে, এখান থেকে তৈরি হবে কি, এই যে 2Na আছে না, এই 2Na SO4 এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে Na2SO4, কি তৈরি করবে, Na2SO4। আর এই যে H2 মানে দুটো হাইড্রোজেন আর Cl দেখো দুটো আছে, তাই দুটো হাইড্রোজেন আর দুটো Cl মিলিত হয় তৈরি করবে 2HCl গ্যাস, 2HCl গ্যাস। আচ্ছা এবার HCl গ্যাস তৈরি হলো, যেহেতু এই সম্পূর্ণ বিক্রিয়া তরলের মধ্যে হচ্ছে, জল আছে ওর মধ্যে, তাহলে ওর মধ্যে কি হয়ে যাবে, HCl গ্যাসটা দ্রবীভূত থাকবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এটা না আজকে পরীক্ষা করে দেখবো কোন, হ্যাঁ HCl যেহেতু গ্যাস, দেখাবো কোন, HCl যেহেতু গ্যাস, সেহেতু HCl গ্যাসকে যদি আমি জলে দ্রবীভূত করি, তাহলে জল অ্যাসিড তৈরি হয়ে যাবে, আর তার মধ্যে যদি লিটমাস পেপার দিই, তাহলে আমরা অ্যাসিড চিনতে পারবো, ঠিক আছে। ছুটির সময় 5 মিনিট লাগবে, টেস্ট টিউবে করে আমরা করে নেবো। আচ্ছা এবার চলে আসি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। কোন পদ্ধতি, অসওয়াল্ড। দেখো অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য সব থেকে দামি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্লাটিনাম জালিকা। জাল দেখেছো, এই যে জাল, এরকমই জাল থেকে প্লাটিনামের তৈরি, ঠিক আছে। প্লাটিনাম একটা ধাতু, খুব মূল্যবান ধাতু। আচ্ছা বর্তমানে প্লাটিনাম আর রোডিয়াম ধাতু ব্যবহার করে, পিটি মানে প্লাটিনাম আর এইচ মানে রোডিয়াম, বর্তমানে প্লাটিনাম রোডিয়াম এই ধাতুর জালিকা ব্যবহার করা হয়। হ্যাঁ রোডিয়াম প্লাটিনাম থেকে মূল্যবান। তো বাড়িতে লাগানো, এটা ফ্যাক্টরিতে থাকে, এটা ফ্যাক্টরিতে। দেখো কি বলেছে, বলছে কি অ্যামোনিয়াকে জারিত করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। দেখো তোমাদের কিছুদিন আগে অ্যামোনিয়া তৈরি করা শেখানো হয়েছে, শিখেছিলাম অ্যামোনিয়া তৈরি করা হাতের রোলে, হ্যাঁ অনেকটা ওই পদ্ধতিতেই তৈরি করা হয়, মানে ওই দুটো মিশিয়ে একটু গরম করলে অ্যামোনিয়া তৈরি হয়, হ্যাঁ NH4Cl, ঠিক আছে। তো বলছে কি অ্যামোনিয়াকে জারিত করে, অ্যামোনিয়াকে জারিত করে, জারণ, এই যে জারণ মানে কি, জারণ মানে, জারণ মানে হাইড্রোজেন যুক্ত হবে না বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। আচ্ছা আবার একটা জিনিস দেই, জারণ মানে অক্সিজেন যুক্ত হবে না বেরিয়ে যাওয়া, যুক্ত হওয়া। তা বলা হচ্ছে কি অ্যামোনিয়া এবং বায়ু মানে, বায়ু মানে কি বলতো, বাতাসে থাকা অক্সিজেন, বায়ু মানে অক্সিজেন। তাহলে বলছি কি অ্যামোনিয়া আর বাতাসের মিশ্রণকে, অ্যামোনিয়া আর বাতাসের মিশ্রণকে
যদি 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করার পর সেটাকে প্লাটিনাম বা প্লাটিনাম রোডিয়াম জালিকার উপরে ফেলা যায়, তাহলে কি তৈরি হয়? NO2 গ্যাস কি তৈরি হয়, সরি 4NO গ্যাস তৈরি হয়, নাইট্রোজেন মনোঅক্সাইড গ্যাস তৈরি হয়। আর সঙ্গে তৈরি হয়েছে 6 অণু জল, সঙ্গে জল তৈরি হচ্ছে, 6 অণু বাদ দিলাম, সঙ্গে জল তৈরি হয়। সমুদ্র সমীকরণ বাড়িতে করে নেবো। তাহলে কি পেলাম? অ্যামোনিয়া গ্যাস এবং অক্সিজেন গ্যাস, এই দুটো গ্যাসকে 700 থেকে 800 ডিগ্রি উষ্ণতায় গরম করে যদি প্লাটিনাম রোডিয়াম এর তার জালির উপর দিয়ে ফেলা যায়, তাহলে কি তৈরি হয়? নাইট্রোজেন মনোঅক্সাইড আর জল হয়ে গেল। এবার শোনো, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বানানো যায়, তোমাদের দেখিয়েছিল। ও তোমার তো আগের বার ছিল না, না আগের বার দেখিয়েছিল, সাদা কালারের হয়। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ যেন 5 থেকে 7 অ্যাটমসফিয়ার হয়, ঠিক আছে? তাই 3টে কন্ডিশন আছে, যে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে, প্লাটিনাম পিওর প্লাটিনাম তারজালিকা হতে পারে অথবা প্লাটিনাম রোডিয়াম তারজালিকা হবে, আর বায়ুমণ্ডলীয় চাপ কত থাকবে? 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ। আচ্ছা, এইখানে এই পদ্ধতিতে তাহলে কি তৈরি হলো? নাইট্রোজেন মনোঅক্সাইড NO আর জল। তাহলে আমরা তৈরি করছিলাম কি? HNO3 তৈরি হয়েছে, এখনো তৈরি হয়েছে? তৈরি হয়নি। এইবার এটাকে বায়ুর অক্সিজেন, এটাকে ঠান্ডা করা হলে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো হয়, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াকরণ হয়। আর যেই বিক্রিয়াকরণ হবে তখন তৈরি হবে NO2, তৈরি করা হবে NO2। তাহলে এখন কি HNO3 তৈরি হলো? হয়নি তৈরি। তাহলে আবার কি করা হবে? NO2 গ্যাসকে কোয়ার্জপূর্ণ, দেখো বইতে আছে, দেখো বইতে দেখো, এই যে নিচের এই চিত্রটা, স্টেপ আছে আগের দিন দেখালাম না 3টে স্টেপে, এই জন্য তৈরি প্রকৃতিতে তৈরি, সেম প্রসেস তৈরি করা। এই যে কোয়ার্জ চূর্ণ দেখতে পাচ্ছ কালো কালারের নিচে গোল গোল, ওই কোয়ার্জ চূর্ণের উপর থাকে জল, কি থাকে? জল থাকে। এবার এইটা কি করা হয়? কোয়ার্জ চূর্ণের উপরে আবার এই যে NO2, এই NO2 আছে, NO2 চালনা করা হয়, কোয়ার্জ চূর্ণের উপরে NO2 চালনা করার সঙ্গে জল মেশানো হয়। আর যেই সঙ্গে জল মেশানো হয় তখন তৈরি হয় কি? HNO3 কি তৈরি হয়? HNO3। আর ব্যাপারটা হচ্ছে কিছুটা পরিমাণ আর এখান থেকে আবার নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি উৎপন্ন হয়। বোঝা গেল? ওটা তো শোষণ স্তম্ভে সংগ্রহ হয়েছে, লিকুইড তো। বোতলে ভরে নেবো, কাঁচের বোতলে, বাইরে নিয়ে চলে এসে রাসায়নিক বিক্রিয়া প্র্যাকটিস করবো, অসুবিধা নেই তো। হ্যাঁ, ওই জন্য তো জলকে সব থেকে ভালো দ্রাবক বলা হচ্ছে, সব থেকে ভালো। মানে প্রায় ব্যাপারটা কি বলতো, আমাদের জীবদেহ তো জল ছাড়া কাজ করে না, সবকিছু জলে দ্রাব্য, ম্যাক্সিমামটা। কোথায় কোথায় জল থাকে? মানবদের মোটামুটি, এবার দেখো তোমার শরীর সরু, তোমারটাই বেশি জল আছে, মোটামুটি 70। আমি মোটা, আমার শরীরে মনে করো 50% জল আছে। জল খাও না, ওজন কমাতে, যত চর্বি থাকবে শরীরে তত জলের পরিমাণ কমে যায়। ওরও কম আছে, হ্যাঁ থাকা ভালো। আচ্ছা, তাহলে এখানে কতগুলো জিনিস, এটা ওই শোনো শোনো, এখানে কিন্তু কতগুলো জিনিস মনে রাখতে হবে। না 90% দেখে নাও, পরীক্ষাগারে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করার, আগামী ক্লাসে এনো, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করার পদ্ধতি, এই পদ্ধতির নাম কি? অসওয়াল্ড। আচ্ছা, অসওয়াল্ডে ও ব্যবহার করো না, আচ্ছা অসওয়াল্ড, ঠিক আছে? অসওয়াল্ড পদ্ধতিতে পরীক্ষাগারে কি তৈরি করা হবে? নাইট্রিক অ্যাসিড। তাহলে ব্যবহার করা হয় কি? অ্যামোনিয়া আর অক্সিজেন মেশানো হলো। আচ্ছা, এখানে অক্সিজেনের একটা ভালো বৈশিষ্ট্য আছে, ফোড়া, কদিন ধরে জিজ্ঞেস করবো আর সেরে গেছে। ওটা অ্যাসিড, এগুলো কি বলতো পুরো আবদ্ধ জায়গার মধ্যে ধীরে ধীরে মেশিন প্রসেস তৈরি করা, পুরো মেশিন প্রসেস তৈরি করা, মানুষ এখনো ইনভলভ নেই, বুঝতে পেরেছো? আচ্ছা, হাত হাত দিতেই হয় না, হ্যাঁ শুধু হয়তো এদের এখানে যে কাজটা হয় কি, ওই HNO3 অক্সিজেনের সিলিন্ডার গুলো নিয়ে আসে, ওরকম করছো কি করতে? দেখো ফ্যাক্টরিতে NH3 মানে অ্যামোনিয়া যেখানে উৎপাদন করা হয়,
হয় অ্যামোনিয়া তৈরি করা হয়, নাহলে অ্যামোনিয়া সিলিন্ডার করে কিনে আনা হয়। তো এই সিলিন্ডারগুলোকে ফ্যাক্টরিতে যেখানে যে ভালভের মধ্যে লাগাতে হবে সেখানে সেট করা শুধু ওয়ার্কারের কাজ। অক্সিজেন সিলিন্ডার যুক্ত করে দেওয়া হবে। এবার ওখানে কি বলতো, সিলিন্ডারে এক পিস এখন গাড়ি আছে, এই জায়গায় যে গাড়ি যেয়ে দেখেছো তো, ওরকম বড় বড় ট্যাঙ্কার গাড়ি আছে, ওই গাড়ি থেকে পাইপ নামে, পাইপ সোজাকে জুড়ে দেয় ভালভের সঙ্গে। গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি খালি হচ্ছে আস্তে আস্তে, বা ট্যাঙ্কার থাকে ওখানে, ট্যাঙ্কের মধ্যে ওই গ্যাস ঢুকে যায়, দিয়ে গাড়ি চলে যায়, এরকম একটা থাকে। বেশি ওয়ার্কার বেশি কাজ থাকে না। তারপরে ওই যে কাঁচের বোতল ধোয়া টোয়া গুলো হয় অটোমেটিক প্রসেস হয়, না হলে মেশিনে করে। ওগুলো না, গ্যাস কোনদিন, গ্যাসের সিলিন্ডার 4 তলা থেকে ফেলে দিলে বাস্ট করবে না। হুম, ওটাই তো পড়ানো হয়ে গেল, বুঝিয়ে দিলাম, আর কেন বলবো। রান্নাঘরে বাস্ট জীবনে করে না, সিলিন্ডার জীবনে বাস্ট করে না, আমি তো আজ পর্যন্ত শুনিনি সিলিন্ডার কোনোদিনই বাস্ট করে না, হতেই পারে না বাস্ট। হ্যাঁ, পাইপ লিক হতো, ভুল শুনেছো, সিলিন্ডার বাস্ট করে না, কোনো সিনেমাতে ভুল দেখানো হয়। সিলিন্ডার বাস্ট কি করে করবে, সিলিন্ডার তো বদ্ধ শক্ত আবদ্ধ, ওখানে ক্র্যাক পড়বে, আর যদি ক্র্যাক হয় ক্র্যাকের মধ্যে দিয়ে গ্যাস বেরোবে, বাতাসের অক্সিজেন যতটা পাবে গ্যাসটা জ্বলবে, বাস্ট কি করে করবে। হ্যাঁ, হয়তো এক জায়গাতে এক মুহূর্তের মধ্যে অনেকটা আগুন হতে পারে, বাস্ট করে বোমের মতো দুম করে ফাটবে না। ওই খবরে না অনেক কিছু বলে ব্যাস্ট করে, বাস্ট করে মানে ওই ক্র্যাক পড়ে যায়, ক্র্যাক পড়ে গেলে ওখান দিয়ে জল জিনিসপত্র সব বেরিয়ে চলে আসে, এই বাস্ট। ফেটে গিয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওরম কিছু হয় না, ওরম কিছু হয় না। আচ্ছা, আমরা অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করছি না, একবার দেখে নিই, শুনে নাও। অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য প্রথমত দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে কি অ্যামোনিয়া, 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলের বায়ু। আচ্ছা, এখানে বায়ু মানে কিন্তু অক্সিজেন, আর অক্সিজেনটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে কি ধূলিকণা মুক্ত, বাতাস থেকে অক্সিজেনের কোনো প্রবলেম নেই, কিন্তু ধূলিকণা মুক্ত মানে বাতাসে ধূলিকণা থাকলে কিন্তু হবে না। ধূলিকণা থাকলে প্রবলেম কি, যদি ধূলিকণা থাকে, এই যে প্লাটিনাম রোডিয়াম আছে না, তার জালিকা, এটা কি করে অনুঘটকের কাজ করে, অনুঘটক কি করে রাসায়নিক বিক্রিয়ার বেগকে একটু বাড়িয়ে দেয়, ঠিক আছে। এখন যদি ধূলিকণা এই প্লাটিনাম রোডিয়ামের উপরে পড়ে, তাহলে এই প্লাটিনাম রোডিয়াম তার জালিকা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এখানে NO তৈরিই হবে না, বোঝা গেল। এই জন্য অক্সিজেনটা কেমন নেই, একদম বিশুদ্ধ অক্সিজেন, যাতে এর মধ্যে কোনো রকম ধূলিকণা না থাকে। মেশিন আছে সবকিছু, তুমি পড়াশোনা করবো না, চা খেতে খেতে জিজ্ঞেস করো কি করে তৈরি করো, তাহলে কি করে হবে। ইন্টারনেটে যে সার্চ করো, সারাদিন ইউটিউবে ভিডিও দেখলে হবে। সবাই জানে, কে জানে না, এই ফালতু গল্প ওখানেই হয়। এদিকে আচ্ছা, এদিকে এরপরে দেখো, তাপমাত্রা কত 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, আর বায়ুমণ্ডলের চাপ 5 থেকে 7 অ্যাটমসফিয়ার হয়ে গেল। প্লাটিনাম রোডিয়াম তার জায়গায় যেই ফেলা হবে কি তৈরি হয়ে যাবে কি নাইট্রোজেন মনোঅক্সাইড আর জল, এটার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হবে কি এই NO2 আর জল, ঠিক আছে। এবার NO2 সঙ্গে এই যে জলের বিক্রিয়া করব, সেখান থেকে দুটো জিনিস তৈরি হবে, একটা হচ্ছে অ্যাসিড তৈরি হবে, একটা হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি হবে। এই যে নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি হলো, সেটা কিন্তু আবার নতুন করে এই যে রাসায়নিক বিক্রিয়ায় কাজে লাগানো হবে। পেজ নম্বরে আমরা চলে এলাম এবার 127। আচ্ছা, স্পর্শ পদ্ধতির দ্বারা সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি, এইটা খুব ইম্পর্টেন্ট, এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আছে। স্পর্শ পদ্ধতি দ্বারা গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, জানি না। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির যে পদ্ধতি আছে কিন্তু খুব লং প্রসেস। ভালো করে দেখো, যে 127 পাতার যে ছবিটা দেওয়া আছে, দেখো অনেক লম্বা ছবি আছে না। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড পদ্ধতি কোন পদ্ধতিতে তৈরি করা হয় শিল্পে, স্পর্শ পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে চুল্লির মধ্যে একটা বড় চুল্লি থাকে, চুল্লি মানে কি, যার মধ্যে সালফার চুল্লি, যার মধ্যে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, গরম তৈরি হয়। তাই সালফার প্রথমত চুল্লির মধ্যে আয়রন পাইরাইটিস মানে FeS2 আয়রন পাইরাইটিস রাখা হয়। আচ্ছা, অনেক সময় কি করা হয়, এখানে সরাসরি সালফারকেও রাখা হয়, হয়ে গেল। যে অতিরিক্ত বায়ুতে পোড়ালে তৈরি হয় সালফার ডাইঅক্সাইড SO2, কি তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড SO2। তাহলে কোথা থেকে পেলাম SO2, কোথা থেকে তৈরি হলো, সালফার চুল্লি থেকে SO2 তৈরি হলো, ক্লিয়ার। আচ্ছা, এই যে SO2 হয়ে গেল,
সেটা বায়ুর মিশ্রণকে, মানে এর সঙ্গে অক্সিজেন মেশানো হয়। কি মেশানো হয়? আরো অক্সিজেন আমরা অ্যাড করলাম, এখানে অ্যাড লিখে রাখি, অক্সিজেন অ্যাড করলাম। অ্যাড করার পরে এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস, 450 ডিগ্রি সেলসিয়াস যদি উত্তপ্ত করি, এবং প্লাটিনাম অ্যাসবেস্টস, প্লাটিনাম অ্যাসবেস্টস, এটা অ্যাসবেস্টস একটা পদার্থ, পাউডার মাখো পাউডার, পাউডারের যে গুঁড়ো গুঁড়ো হয় না, ওগুলো যে অ্যাসবেস্টসের গুঁড়ো, বেস্টস বলে, অ্যাসবেস্টস, ঠিক আছে। আচ্ছা, প্লাটিনাম অ্যাসবেস্টস, বা এখানে বলছে V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5, এটা কিন্তু অনুঘটক। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডটি কি? অনুঘটক, ঠিক আছে। আচ্ছা, এর উপর দিয়ে চালনা করা হয়। তাহলে কাকে চালনা করব? সালফার ডাই অক্সাইড আর অক্সিজেনের মিশ্রণকে আমরা 450 ডিগ্রি সেলসিয়াস 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার চাপ, বায়ুমণ্ডলীয় চাপে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অথবা প্লাটিনাম অ্যাসবেস্টসের তাপজালিকার উপর দিয়ে কি করব? চালনা করব। আচ্ছা, যেই চালনা করব একটা তাপমোচী এবং উভমুখী বিক্রিয়া হবে, সেখানে তৈরি হবে কি? SO3। কি তৈরি হবে? SO3, সালফার ট্রাই অক্সাইড, হয়ে গেল। আচ্ছা, এবার সালফার ট্রাই অক্সাইডকে ঠান্ডা করা হবে, কারণ এটা 450 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার কি করা হবে? এটাকে ঠান্ডা, এটুকু ঠান্ডা করে নেওয়ার পর কোক ভর্তি শোষক স্তম্ভে গাঢ় H2SO4 রাখা হয়। ভালো করে শুনবা, এটাকে যেই ঠান্ডা করব, ঠান্ডা করার পর কি বলা হচ্ছে? কোক ভর্তি, কোক মানে চারকোল বা কয়লা, ঠিক আছে। কোক মানে কোকা কোলা না, তাই না? SO3 ঠান্ডা করে কোক ভর্তি শোষক স্তম্ভে, ভালো করে শুনবেন, 98% গাঢ় H2SO4, ঠিক আছে, থাকে। কোক স্তম্ভে কি থাকে? কয়লা থাকে, আর 98% গাঢ় H2SO4 থাকে, ঠিক আছে। এর মধ্যে কি করে শোষণ করানো হয়? গাঢ় কি গাঢ় নেই? লেখা আছে তো, পড়ো বইতে নিচের দিকে, 3 নম্বর পয়েন্ট। হবে না, লঘুদের হবে না। গাঢ় সালফিউরিক অ্যাসিড কি রাখা থাকে, ঠিক আছে। তার মধ্যে কি মিশে যায়? SO3। তার মধ্যে কি মিশবে? এই শোনো, তার মধ্যে কি মিশবে? SO3 মিশে যাবে। এবার এর সঙ্গে যেই SO3 মিশবে, দিয়ে তৈরি হবে কি? ওলিয়াম। কি তৈরি হবে? ওলিয়াম, ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড, মানে H2S2O7, H2S2O7। কি করে হলো এটা দেখো না, ভালো করে ক্রিয়াটা দেখো। সবার প্রথমে হচ্ছে সালফার চুল্লির মধ্যে কি থাকে? হয় FeSO2 থাকে, এর নাম কি? FeSO2 এর নাম কি দেখে বলো? আয়রন পাইরাইটিস, যেটা হচ্ছে সালফার ঘটিত একটা আয়রনের যৌগ, ঠিক আছে। বা সালফার, সরাসরি সালফার দিয়ে দেওয়া হয়, বিশুদ্ধ সালফার। এটাকে যেই গরম করব, তৈরি হবে কি? সালফার ডাই অক্সাইড, হয়ে গেল। সালফার ডাই অক্সাইডের মধ্যে মেশানো হবে কি? অক্সিজেন। কি করে মেশাবো? এদেরকে মেশানো হলো, উত্তপ্ত করা হবে 450 ডিগ্রি সেলসিয়াসে, বায়ুমণ্ডলীয় চাপ থাকবে 1 থেকে 1.5 অ্যাটমসফিয়ার, মানে নর্মাল বলা যেতে পারে। এবং তার এখানে অনুঘটক কি থাকবে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড অথবা প্লাটিনাম অ্যাসবেস্টসের তাপজালিকা, হয়ে গেল। তার উপর দিয়ে কি চালানো? অ্যাসবেস্টস, অ্যাসবেস্টস সব দন্তের স। হ্যাঁ, ওই তো প্লাটিনাইজড, মানে কি? অ্যাসবেস্টসের উপরে প্লাটিনামের তাপজালিকা দেওয়া থাকে, ওই জন্য বলে প্লাটিনাইজড অ্যাসবেস্টসের তাপজালিকা, হয়ে গেল। তার উপর দিয়ে কি চালানো করবে? এই SO2 আর O2 মিশ্রণ, তৈরি হবে কি? SO3। এটা হচ্ছে বেসিক প্রসেস, হয়ে গেল। এরপরে আর কিন্তু বিশেষ করে রাসায়নিক বিক্রিয়া বিশেষ করে নেই। এরপরে একটা স্তম্ভ থাকবে, কোক স্তম্ভ। কোক স্তম্ভের মধ্যে কি ভরা থাকবে? কয়লা থাকবে, আর তার সঙ্গে কি থাকবে? গাঢ় 98% গাঢ় H2SO4 থাকবে, হয়ে গেল। 99 হয় না, 98%, ওর মধ্যে জল টল মেশাতে হয়, ওই জন্য 98 থাকে, ঠিক আছে। ডাইহাইড্রোজেন সালফাইড কি? কারণ কিছু না কিছু অশুদ্ধি থেকেই যায়, 100% কোনোদিনই হবে না, বুঝতে পারছো? 100% হবে কোথায় বলো তো? কোনো না কোনো ল্যাবরেটরির মধ্যে যখন উৎপন্ন হবে তখন 100%, কিন্তু এদিক ওদিক আসবে, ডিস্ট্রিবিউট হবে, হতে 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 নষ্ট হয়ে যাবে। ওই তো, ওটাই তো বলছি, 100% কোনো সম্ভব না তো। হ্যাঁ, হবে না তো, যতই মোচো, বাতাস থেকে উড়ে জীবন হয়েছে বললো, সঙ্গে সঙ্গে তুমি ওটা তো আর মুছলে না। মনে করো তুমি ঘর ওই কোণা থেকে মোছা শুরু করলে,
দিয়ে এই কোণে এসে থামলে, তা তুমি যতদূর মুছে মুছে এলে, তাহলে যেটুকুনি জীবনে সানে আগে পড়েছিল সেটা নাই নষ্ট হলো, বাতাস থেকে উড়ে এসে তো নতুন জীবনে পড়েছে। 99.9% হয়, 0.001% হয় না, এই সামান্য পরিমাণ ব্যাকটেরিয়া হয় না। আর এগুলো কি বলতো, এগুলো এগুলো একটা প্রসেস, মানে তোমাকে দেখানো হচ্ছে এই, আর কিছু না। সব এই লাইফ বয় ও তাই করে, সব কিছুই সেম জিনিস করে। হ্যাঁ ওদের হয়, বুঝতে পারছো? এগুলো এগুলো কি বলতো, বেসিক প্রসেস আছে, ঠিক আছে, এগুলো শিখতে হয়, এগুলো হচ্ছে ব্যবসার একটা প্রসেস। যাই হোক, এদিকে চলে আসি, আমরা এখানে আসি SO3 পর্যন্ত বোঝা গেল। SO3 উষ্ণতা কত হচ্ছে এখন, 450 ডিগ্রি। এটাকে ঠান্ডা করা হলো, হয়ে গেল। ঠান্ডা করার পরে একটা স্তম্ভ থাকবে যার মধ্যে 98% গাঢ় H2SO4 আর কি থাকবে, কোক। মানে কয়লা কি করে, ব্যাপারটা হচ্ছে কি বলতো, কয়লা কি করে এসো মানে গ্যাসকে ধরতে, অধিশোষণ করতে সাহায্য করে। আর সেটা যখন H2SO4 এর মধ্যে মেশানো থাকবে, তখন কি হবে, H2SO4 কি করবে, SO3 এর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এবার দেখো, H2SO4 আর SO3 যদি যুক্ত হয়ে যায়, একদম সিম্পল বিক্রিয়া, দেখো H2 যেমন ছিল দেখো H2 তেমনই থাকবে। S কটা হয়ে গেল, দুটো S, তাহলে S2 হয়ে গেল। অক্সিজেন দেখো এখানে চারটে, এখানে তিনটে ছিল, তাহলে 4 আর 3 7টা হয়ে গেল। তৈরি হয় ওলিয়াম। ওলিয়াম মানে কিন্তু 100% সালফিউরিক অ্যাসিড। কি তৈরি করা হয়, ওলিয়াম, হয়ে গেল। কিন্তু এটা ধর্ম সালফিউরিক অ্যাসিডের মতো হবে না, কারণ এর সংকেতটা একই না আলাদা, আলাদা। তাহলে ওলিয়ামকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে কি পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবার পাইরো সালফিউরিক অ্যাসিড যে উৎপন্ন হয়ে গেল, এর মধ্যে পেজ নাম্বার 187 আছে। আচ্ছা, এবার যে এই যে ওলিয়াম তৈরি হয়, জিনিস দেখবো যে সালফিউরিক অ্যাসিড কি হয়, খুবই রিঅ্যাক্টিভ হয়, মানে খুব তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে। তা যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে SO3 মিশবে, ও রিঅ্যাকশন করবে, গরম হয়ে যাবে। আর গরম হলে ওলিয়ামটা কেমন হয়ে যাবে, বাষ্প আকারে থাকবে। ওলিয়ামটা কি আকারে থাকবে, বাষ্প। এটাকে বলে কি, ধূময়মান সালফিউরিক অ্যাসিড। কি বলা হয়, ধূময়মান সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবার ওলিয়ামে চলে আসি। তাহলে ওলিয়ামের সংকেত কি, H2S2O7, H2S2O7। এর মধ্যে কি করা হয়, খুব সামান্য পরিমাণে, আচ্ছা, জল মেশানো হয়। কি মেশানো হবে, খুব সামান্য পরিমাণে জল মেশানো হবে। আর যেই জল মেশানো হবে, তৈরি হবে কি, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, কত দেবে এখানে, H2 কটা আছে, চারটে। আচ্ছা, আমি একটু তাহলে এই তৈরি করি H2SO4, কি লিখে ফেললাম, H2SO4। আর যদি সমতা বিধান করতে চাও, H2 এখানে কটা হলো, একটা একটা, দুটো, তাহলে এখানে 2S2। আচ্ছা, S এখানে কটা ছিল, দুটো, তাহলে দেখো S দুটো আছে কিনা, আছে। অক্সিজেন 7টা ছিল, এখানে একটা, 8টা, তাহলে 4টে, আর এই 4 দুগুণে কত হলো, তাহলে 8টা। বুঝতে পারলাম? তাহলে স্পর্শ পদ্ধতিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো, এইখানে যে সালফিউরিক অ্যাসিড তৈরি হলো না, একটুখানি জল মিশিয়ে, এটা কিন্তু 98% গাঢ়। মানে আমার ওই বোতল যেটা ছিল, ওর মধ্যে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেটা এনে দেখালাম। তুমি ওদের ছিল না, ওদের ছিল না, না ওই কপারের তড়িৎ বিশ্লেষণ করলাম, দেখেছিলে? ওই তো ওই সালফিউরিক অ্যাসিড ঢাললাম, দেখো নি? ও ঢেলেই এনেছিলাম। আচ্ছা, ওখানে একটা বিকার আছে, ওর মধ্যে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে। হ্যাঁ, বার করে দেখানো যেতে পারে। আচ্ছা, তাহলে কি বুঝতে পারলাম, সালফিউরিক অ্যাসিড কোন পদ্ধতিতে তৈরি করা হয়, স্পর্শ পদ্ধতিতে। 7:30, 7:30, আর কি হবে, 1.5 ঘন্টা। হ্যাঁ, এখন তো তাই হবে, তোমার বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করে আসো। বেশ সাবাস। আসলে এমনিও ছুটি দেওয়ার একটা কারণ আছে, আমার প্র্যাকটিক্যাল লিখতে হবে, প্রচুর টাইম দরকার। যাই হোক, যেমন টাইমে আসো তেমন টাইমে আসো, হবে না, 1 সপ্তাহের ব্যাপার, অত চিন্তা করতে হবে না। তোমার স্কুল কটায়, 6:30, 6:30 ক্লাস শুরু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুনে নাও, শুনে না, এই কথা বলবো না। অ্যাসিড আমরা কটা বললাম আজকে, অ্যাসিড আমরা কটা বললাম, 3টে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত HCl, নাইট্রিক অ্যাসিড HNO3, H2SO4, যেটা এখন তৈরি করলাম, হয়ে গেল। HCl তৈরির পদ্ধতির নাম, না, হ্যাঁ হ্যাঁ, লে ব্ল্যাঙ্ক। এই HCl তৈরির পদ্ধতি হচ্ছে লে ব্ল্যাঙ্ক পদ্ধতি। HNO3 তৈরির পদ্ধতি হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। H2SO4 তৈরির পদ্ধতি
স্পর্শ। এখানে প্রত্যেকটা পদ্ধতির রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ আমি যেভাবে যেভাবে দেখালাম সেভাবে মুখস্থ রাখবো, কারণ এই সমীকরণ পড়ে রাখলেই এর মধ্যে থেকে শর্ট কোশ্চেন তুমি তৈরি করতে পারবা। ঠিক আছে, ধন্যবাদ। এবার চলে আসি যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। না, 127 পেজ একদম নিচে তাই বলছে কি SO2 ও বায়ুর মিশ্রণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন। হ্যাঁ, শেষ, এই চ্যাপ্টার শেষ হবে, তারপর দিন জীবন বিজ্ঞান হবে। আচ্ছা, SO2 ও বায়ুর মিশ্রণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন, অন্যথায় অনুঘটকের ক্রিয়াশীলতা নষ্ট হয়ে যায়। মানে আগেরটা যেটা বললাম যে এই যে এখানে প্লাটিনাম বা ভ্যানাডিয়ামের যে অনুঘটক ব্যবহার করানো হচ্ছে, তাই তো, সেটার উপর যদি ধুলো পড়ে ওটা কি হয়ে যাবে, কাজ করবে না, নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, SO2 কে SO3 তে রূপান্তরিত প্রক্রিয়ায় V2O5 অনুঘটকটি অধিক উপযোগী, কারণ এটি আর্সেনিক ইত্যাদি অশুদ্ধি দ্বারা সহজে নষ্ট হয় না এবং এর দামও কিন্তু কম। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের দাম কি কম, কিন্তু প্লাটিনামের দাম প্রচন্ড বেশি। তাহলে সব থেকে বেশি উপযোগী কোনটা হবে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তার জ্বালিয়ে। কেন নেব, যাকে তাকে অ্যাসিড দেবে, তুমি ধরো 1 বোতল অ্যাসিড নিয়ে গেলে, দিয়ে ওখানকার একটা বাসে উঠলে দুরুম করে মাঝখানে ফাটিয়ে দিলে, হতেই পারে তোমার মাথায় বিকৃতি থাকতে পারে, তো বলছো যে কেন দেবে তোমাকে, হ্যাঁ তো করবে না। তাহলে কোচিং সেন্টার আছে, বললো প্রমাণ কি, আমরা সার্চ করুন, SSC দিকনগর সার্চ করে দেখলো যে হ্যাঁ বেসিক কিছু এক্সপেরিমেন্ট আছে, তা বলো ঠিক আছে সার্টিফিকেট দেখাও BSc। যাকে তাকে দেয় না, তাই তো সবাই কেমিস্ট্রি দোকান খুলে ফেলতো, কেমিস্ট্রি হয় নাকি দোকান খোলা যেমন তেমন, দোকানে ওই 3 কোটি এই হারাধন কাকা অ্যাসিড যে বিক্রি করে না, পুলিশে দেখলে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এবার HCl-টাই শুধু বেসিক কাজে লাগা বলে বিক্রি করে। জামাই আবার কে, হ্যাঁ কেন, অনেকদিন থেকে, 1-1.5 বছর হয়ে গেল। আর যাই হোক, 2 নম্বর শোনো, SO2 থেকে SO3 প্রস্তুতির জন্য কোন অনুঘটক ব্যবহার করা উচিত, V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। আচ্ছা, এবার চলে আসে যে SO3 কে সরাসরি জলে দ্রবীভূত না করে H2SO এ রূপান্তরিত করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপে বেশ কিছু পরিমাণ SO3 জলীয় বাষ্পের সঙ্গে মিশে অতি ক্ষুদ্র কণায় ঘন কুয়াশা সৃষ্টি করে, তাকে ঘনীভূত করা সহজ হয় না, তাই বেশ কিছু পরিমাণ SO3 অপচয় ঘটে। এই কারণে SO3 কে সরাসরি H2SO না তৈরি করে SO3 কে কি করা হয়, আগে ওলিয়ামে প্রস্তুত করা দিয়ে ওলিয়ামকে কিছু করা হয়, জলের মধ্যে মেশানো হয়। যদি সরাসরি SO3 থেকে H2SO তৈরি করতাম তাহলে এত তাপ হতো, কি হতো, প্রচুর পরিমাণে বাষ্প তৈরি হতো। এবার বাষ্প থেকে কখনোই আমরা H2SO কে আবার নিতে পারতাম, তাহলে ব্যবসায় লস, ওই জন্য করা হয় না। হ্যাঁ, সে দিতে পারে, দিতেই পারে। আচ্ছা চলে আসো, শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ। এই শোনো, শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক বিচূর্ণ, আচ্ছা অনুঘটকের ব্যাপারটা কি বলতো, রান্নার মশলার মতো। দেখবে যে আগেকার দিনে রান্নার মশলা না গোটা গোটা ব্যবহার করা হতো। যেমন বলছি, তোমরা যদি কোনোদিন খেতে, হান্ডি চিকেন নামে একটা চিকেন খেয়েছো কোনোদিন, দেখবে যে হাঁড়ির মধ্যে গোটা মশলা দেওয়া হয়, দেখেছো। তোমরা এখন 1-2 এর বাচ্চাদের মতো করলে কি করে চলবো আমি, তাই না। ব্যাপারটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, ভালো করে শুনবো, দেখবে যে আমি বললাম না প্লাটিনাম তার জায়গায় হচ্ছে প্লাটিনাম পাতের উপরে দেওয়া হয়, বলিনি, প্লাটিনাম পাত মানে এরকম একটা অংশ, এটা হচ্ছে প্লাটিনাম পাত ধরে নাও। আর প্লাটিনাম তার জালিকা মানে কি, একটা একটা করে সরু সরু তার হয়েছে। এখন একটা কথা বলো তো, কোনো একটা বস্তুকে যত আমি গুঁড়ো করব তাতে তার কি হবে, উপরিতলে ক্ষেত্রফল বাড়বে না কমবে? কোনো একটা বস্তুকে আমরা যত গুঁড়ো করব তার উপরিতলে ক্ষেত্রফল বাড়বে নাকি কমবে? বেগুনি খেয়েছো তো, বেগুনি দেখো একটা গোটা বেগুন এরকম হয় 3D, তাই না। এবার দেখো বেগুনি যখন পাতলা পাতলা করে কাটা হয়, ভালো করে দেখবা বেগুনের 2 সাইডের ক্ষেত্রফল কি হয়েছে, বেড়ে যায় না, এই সাইডে ওই সাইডে একটা। কিন্তু গোটা বেগুন যখন ছিল, বেগুনের 4 সাইডে শুধু ক্ষেত্রফল ছিল, তাহলে যত কাটা হবে তত ক্ষেত্রফল বাড়বে। আর যদি গুঁড়ো করে খেতে বলে গুঁড়ো করে ফেলা হয় একদম গুঁড়ো, তাহলে গুঁড়ো করলে ক্ষেত্রফল আরো বাড়বে না। তার মানে কি, যত আমরা গুঁড়ো করব কোনো বস্তুকে তার ক্ষেত্রফল তত, যেটা সেটা পরে বলছি শোনো,
যত গুঁড়ো করা হবে তত রাসায়নিক বিক্রিয়া দ্রুত হবে না লেটে হবে? ছি 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 ছি। ধরো 1 গ্লাস জল নেওয়া হয়েছে, কথা বলো না কিন্তু ছেলেগুলো। 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ, হ্যাঁ 1 চামচ মনে করো লবণের দলা মেশানো হলো, আর 1 চামচ লবণের গুঁড়ো মেশানো হলো, তাহলে কোনটা জলে আগে দ্রবীভূত হবে? গুঁড়োটা। কেন দ্রবীভূত হবে? কারণ গুঁড়োটার উপরিতলের ক্ষেত্রফল বেশি, তাই জলের সঙ্গে তাড়াতাড়ি বিক্রিয়া করবে বা তাড়াতাড়ি জলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আচ্ছা এবার শোনো, তাই জন্য রাসায়নিক বিক্রিয়াতে যে অনুঘটকগুলো ব্যবহার করার চেষ্টা করা হয় কি একদম গুঁড়ো ভাবে ব্যবহার করার। হয়ে গেল? আচ্ছা হ্যাঁ ঠিক। তাহলে আজকে এই পর্যন্ত, এবার আপনারা বাড়ি যেতে পারেন। হ্যাঁ বিক্রিয়া দেখবো, চলো যে করে দেখি। দাও বই দাও, বিক্রিয়াটা হয় কিনা একবার দেখি। বাচ্চা ছেলে পড়াটা লাগিয়ে দাও। ওই গেঞ্জিটা বললো হ্যান্ডসাম লাগে না ওই জন্য। গেঞ্জি পরে যে আনন্দ, ওই জায়গা